রবিবারের সকালটা নানান ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। সপ্তাহে এই একটা দিনই বাড়িতে থাকি, তাই এই একদিনেই বাড়ির যত কাজ সেরে ফেলতে হয়। বড় বাজার থেকে সাপ্তাহিক বাজার করে ফিরছিলাম, এমন সময় হঠাৎ কে যেন আমার নাম ধরে ডাকলো, অনির্বাণ, এই অনির্বাণ। একটু সামনেই তাকিয়ে দেখলাম আমার অফিসের সহকর্মী রমেশ। কি রমেশ, তুই এখানে? এ দাঁড়া দাঁড়া, আসছি। তাড়াতাড়ি ওর দিকে হেঁটে গেলাম। কি ব্যাপার, তুই এখানে? তোর বাড়ি যাচ্ছিলাম রে। ও, তা চল বাড়ি চল। না, দেখা যখন হয়ে গেল তাহলে আর বাড়ি যাব না, কাজটা এখানেই সেরে ফেলি। কি কাজ? ওই আমার ঠাকুরদার শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম, তোকে যখন বাজারেই পেয়ে গেলাম তখন এখানেই বলে যাই। আগামী পরশুদিন খাওয়া দাওয়া, সকাল সকাল চলে আসিস কিন্তু। তোকে আর কাটফাট দিলাম না। না না, ঠিক আছে, কিন্তু রমেশ, আমি মনে হয় যেতে পারবো না। কেন যেতে পারবি না কেন? আসলে পরশুদিন আমার কলকাতায় একটা ইন্টারভিউ আছে। আবার কি দরকার বল দেখি? ভালো চাকরি করছিস তো, এটাতেই খ্যান তো দে না। যাকে সে তোর ব্যাপার, কিন্তু ও বলে কাটিয়ে দিলে হবে না, তোকে আসতেই হবে। দরকার হলে দেরিতে আসবি, কিন্তু আসবি। আমি তোর বাড়িতে কতবার নেমন্তন্নতে গেছি, কিন্তু তুই আজ পর্যন্ত একবারও আমাদের বাড়ি এলি না। এবার কিন্তু আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমার ইন্টারভিউ শেষ হতে হতে তো বিকেল 3টে বেজে যাবে। আমি তাহলে সেখান থেকেই ডাইরেক্ট চলে যাব। বেশ, তাহলে ওই কথাই থাকলো, কিন্তু চলি তাহলে। সে কি চলি মানে? বাড়ির কাছে এসে বাড়ি যাবি না? চল বাড়ি চল, একটু চা খাবি চল। না রে, এখন অনেক জায়গায় যেতে হবে বুঝলি, দেরি করলে চলবে না। এখান থেকে যাব সেই চাঁদপাড়া, বাবা কাকারাও অন্য দিকগুলোতে বেরিয়েছে। ঠিক আছে, যা তাহলে, আর দেরি করিস না। আর আমি যত তাড়াতাড়ি পারি পৌঁছে যাব। তাড়াতাড়ি আর পৌঁছানো গেল না। ইন্টারভিউ শেষ হতে হতেই বিকেল 5টা বেজে গেল। সেখান থেকে বামুনগাছি আসতে আসতে সন্ধ্যা 6টা বেজে গেল। এই দেখো, রমেশ আবার ফোন করছে মনে হয়। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। হ্যালো। কি হ্যালো হ্যালো করছিস? তুই আসবি না নাকি? হ্যাঁ, এই তো অটোতে আছি, তোদের ঘোষপাড়ার মুখে ঢুকছি। ঠিক আছে, আয় তাড়াতাড়ি। নিন, ঘোষপাড়া এসে গেছে। অটো থেকে নেমে বাড়িটার দিকে তাকাতেই চমকে উঠলাম। এ তো বাড়ি নয়, যেন রাজপ্রাসাদ। চারিধারে নির্জন প্রকৃতির মাঝখানে বিরাট এক পুরনো ধাঁচের বাড়ি, যেন কত যুগের ঐতিহ্যকে আঁকড়ে ধরে আছে ওই বিশাল আয়তনের প্রতিটা কোণায়। এটাই কি রমেশদের বাড়ি? রমেশের সাদামাটা চালচলন দেখে কখনো মনেও হয়নি যে ও এত বড় বাড়ির ছেলে। বাড়ির সামনে একটা সাদা প্যান্ডেল। কাউকে খুঁজছেন? পাশে তাকিয়ে দেখলাম একজন ভদ্রলোক, মাথা কামানো। হ্যাঁ, বলছিলাম যে এটাই কি রমেশ ঘোষদের বাড়ি? হ্যাঁ, আমি রমেশের বাবা। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। বারাসাতে আমি আর রমেশ এক অফিসে চাকরি করি। আমার নাম অনির্বাণ সিংহ। ও হ্যাঁ হ্যাঁ, তোমার নাম রমেশের মুখে শুনেছি তো। তা তুমি এত দেরি করলে যে? আসলে কলকাতায় আমার একটা ইন্টারভিউ ছিল, সেখান থেকে বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। ও আচ্ছা, এসো, তুমি ভেতরে এসো। এরপর আমি লোকটার সাথে সাথে সেই প্রকাণ্ড বাড়ির অন্তর্মহলে এসে ঢুকলাম। তুমি এই ঘরটায় বসে বিশ্রাম করো, এটা রমেশের ঘর। রমেশ একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। ও এলেই তোমার খাবার দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এরকম একটা ঘরে আমি আগে কোনোদিনও আসিনি। বেশ কেমন একটা অনুভূতি বুকের মাঝখানে খেলা করতে থাকলো। মরবে, মরবে, সব মরবে। এত পাপ ধম্মে সইবে না, কিছুতেই সইবে না। তোরা ভুলে গেছিস, লোভে পাপ আর পাপে মৃত্যু। তোরা শুনতে পাবি না, কিন্তু যেন আপন মনে কথাগুলো বলে চলল। আমি শুনতে পাচ্ছি তোদের মৃত্যুর ঘন্টা। এই বুড়ো, তুই চুপ করবি, না হলে পিটিয়ে কিন্তু তোর পাগলামো ঘুচিয়ে দেবো। আমাকে মারবি? মার না, মার মার। আমি মরে যাব, আমি মাটি হয়ে যাব, কিন্তু সত্যি কোনোদিন মরে না রে পাগলা। সবাই ঘুমিয়ে যায়, কেবল কেবল সত্যি একা জেগে থাকে। আমার পাশের ঘর থেকেই যেন আসছে কথাগুলো। দাঁড়া, আমার কথা শুনবি না তো? এবার বাবুরা আসুক, তারপর মজা বুঝবি। এই আমি চললাম, গিয়ে বাবুদের পাঠাচ্ছি। কৌতূহল চেপে রাখতে পারলাম না। বাইরে বেরিয়ে এসে পাশের ঘরের জানলাটা একটু ঠেলতেই সেটা খুলে গেল। দেখলাম ঘরের ভেতর একটা চৌকি খাটে শুয়ে আছে একজন বয়স্ক লোক। কিরে, অনেকক্ষণ এসেছিস? হ্যাঁ, ও না না, এই তো একটু আগেই। নে চল,
খেয়ে নিবি, এমনিতেই অনেক লেট করে এসেছিস। এখন একা একাই খেতে হবে, আর এখন প্যান্ডেলে খেতে হবে না। আমাদের খাবার ঘরে তো খাবারের ব্যবস্থা করা হয়েছে, আয়। এসো বাবা এসো, কত বেলা হয়ে গেল বলো দেখিনি। অনি, ইনি আমার মা। ও, ভালো আছেন কাকিমা? আরে থাক থাক, প্রণাম করতে হবে না। আর তোর আমার বাবার সাথে তো আগেই পরিচয় হয়েছে। আর উনি আমার ছোট কাকা, আর উনি আমার মেজো কাকা। নমস্কার। নে নে, এবার খেতে বস। খাওয়া দাওয়া সেরে বেরোতে যাব এমন সময় নামলো মুষলধারায় বৃষ্টি। নে, হয়েছে এবার শান্তি তো? তোকে বারবার করে বলেছিলাম আজকে রাতটুকু থেকে যা, কাল আমরা একসাথে বেরিয়ে যাব। তা তো শুনছিলিসই না। এবার প্রকৃতি থামিয়ে দিল তো। সে তো দেখতেই পাচ্ছি। বাড়ি ফেরাটা দরকার ছিল। বাড়িতে মা একা থাকে, বৃষ্টি হলে মা খুব ভয় পায়। তা তোর বাবাকে এবার চলে আসতে বল না, এখন তো তুই চাকরি করছিস। এখন আর তোর বাবার বিদেশে পড়ে থাকার দরকার কি? এই রমেশ, তোকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, বল না। পাশের ঘরের ওই বৃদ্ধ লোকটা কে? না মানে তখন ওরকমভাবে চেঁচাচ্ছিল। ও, তুই হারাধন দাদুর কথা বলছিস? উনি ছিলেন ঠাকুরদার দেখাশোনা করবার লোক। আমি ওনাকে জন্ম থেকেই দেখছি, এই বাড়িতেই থাকে। দাদু মারা যাবার পর থেকেই ওনার মাথাটা যেন কেমন খারাপ হয়ে যায়। আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু বাবাকে আর মেজো কাকাকে একদম সহ্য করতে পারে না। কাছে এলেও মারার জন্য তেড়ে যায়, কেন কি জানি। সেই জন্যই ওনাকে ঘরের ভেতর আটকে রাখা হয়। তা ওনাকে ডাক্তার দেখানো হয় না? হয়তো বাবা শহর থেকে একজন ডাক্তার এনে দেখান তো, তিনি সপ্তাহে একদিন করে এসে দেখে যায়, আর কি একটা ইঞ্জেকশন দিয়ে যায়। কিন্তু উন্নতি কিছুতেই তো হচ্ছে না, বরং দিন দিন হারাধন দাদু কেমন যেন নিস্তেজ হয়ে পড়ছে। অথচ ঠাকুরদা বেঁচে থাকা পর্যন্ত ওই হারাধন দাদু যে কীরকম চনমনে ছিল, সারা বাড়িটা মাতিয়ে রাখতো। নে, রাত হয়েছে, তুই শুয়ে পড়। কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করিস। রাত যত বাড়ল বৃষ্টির বেগ ততই বেড়ে চলল। ঘুমিয়েছিলাম, হঠাৎ শুনতে পেলাম পাশের ঘরে কাদের যেন চাপা গুঞ্জন। ঘুমটা ভেঙে গেল। কর্তাবাবু, আপনি কেন সহ্য করছেন সব? ওরা যে এত বড় পাপ করলো, আপনি ওদের শাস্তি দেবেন না? দেবেন না কর্তাবাবু? শাস্তি দেবার আমি কে হারাধন? শাস্তি যে দেবার সেই দেবে, নিশ্চয়ই দেবে। কবে দেবে কর্তাবাবু? আমার চোখের সামনে সব শেষ হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। আমি যে বড় অসহায় কর্তাবাবু। বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে এলাম। পাশের ঘরের জানলাটা আলতো করে ঠেলতেই দেখতে পেলাম হারাধন দাদু একা একা শুয়ে শুয়ে কথা বলছে। কিন্তু আমি যে পরিষ্কার দুজনের গলার আওয়াজ পেলাম। তাহলে এখানে তো একজন, আর একজন কোথায়? আমি কি ভুল শুনলাম? কর্তাবাবু, তবে সর্বনাশের এখনো বাকি আছে রে হারাধন। আমাকে দিয়ে ওরা জোর করে টিপছাপ নিয়ে নিল। এবার এই বাড়ি, আমাদের রক্ত দিয়ে গড়ে তোলা এই বসন্ত বাহার বিক্রি হয়ে যাবে রে হারাধন। আমার 7 পুরুষের স্বাদের ভিটে মাটি বিক্রি হয়ে যাবে। এই বাড়িটা ভেঙে নাকি কী সব মলটল হবে। আমি সহ্য করতে পারবো না রে হারাধন। আমিও কি সহ্য করতে পারবো কর্তাবাবু? তবে উপায় একটা আছে, বুঝলি? উপায় আছে? কি উপায় বাবু? এই বাড়ির চণ্ডী মণ্ডপে প্রতিমার নিচে যে বেদিটা আছে, তার ভেতর একটা গোপন জায়গা আছে। সেইখানে আবার করে যাওয়া সম্পত্তির উইল আছে। সেটাই সর্বশেষ উইল। আমি যখন জানলাম ওরা আমাকে সম্পত্তির জন্য হত্যা করতে চলেছে, তখনই আমি গোপনে আমার উইল করে ওই প্রতিমা বেদির পেছনে লুকিয়ে রাখি। ভেবেছিলাম যদি আর একটা দিন সময় পাই তাহলে ওটার একটা বন্দোবস্ত করব, কিন্তু সে সময় আর পেলাম না। সেদিন রাতেই ওরা... আরে তোমার এত কি সমস্যা বলো দেখি? তোমার সম্পত্তি তোমার পর আমাদের 3 ভাইয়েরই তো প্রাপ্য, সেটা তুমি দেবে না? না মতি, তুমি বোধহয় এখনকার আইনটা জানো না। আমার সম্পত্তি আমি কাকে দেব কাকে দেব না সেটা আমার একান্ত নিজের সিদ্ধান্ত। তবে তুমি কি ভেবেছো তোমার সব সম্পত্তি, এই বাড়ি জমি সব তোমার ওই নির্বোধ ছোট ছেলেকে দিয়ে যাবে? তা তো আমরা কিছুতেই হতে দেবো না।
রতন, করে দেখছিস কি? বের কর গাড়িটা, বের কর। থাক বাবু, আর বলতে হবে না। আমি জানলা দিয়ে সব দেখেছিলাম। ভয়ে আমি সেদিন কিছু বলতে পারিনি, যদি ওরা আমাকেও শেষ করে দেয়। কিন্তু আজ বুঝি যে সেদিন কত বড় ভুল করেছি। প্রাণের মায়া না করে সেদিন গিয়ে যদি ওই জানোয়ার দুটো টুটি চেপে ধরতাম। সম্পত্তি দখলের জন্য ছেলে হয়ে বাবাকে খুন করলো। ওদের নরকেও ঠাঁই হবে না কর্তাবাবু, ওদের নরকেও ঠাঁই হবে না। তুইও চণ্ডী মণ্ডপে যেতে পারিস না হারাধন, আর আমিও এখন তার ধারে কাছে যেতে পারবো না। কেউ যদি গিয়ে বেদির নিচে লুকিয়ে রাখা সেই উইলটা নিয়ে আবার উকিল কমলেশ গাঙ্গুলির কাছে দিয়ে আসতো, তাহলে এই বাড়িটা বেঁচে যেত। একটা একটানা ঘোর লাগার মতন মনে হচ্ছিল সব কিছু। হঠাৎ মনে হলো, যাই না, একবার গিয়ে খুঁজে দেখি সত্যি সত্যি চণ্ডী মণ্ডপের বেদির নিচে কিছু খুঁজে পাই কিনা। বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। একা একা নিচে নেমে চণ্ডী মণ্ডপের সামনে গিয়ে দাঁড়ালাম। বলেছিল বেদির পেছনে গোপন জায়গা, চাই তো। বেদির পেছনে গিয়ে বেদির নিচে হাত ঝোঁকাতেই একটা কাগজে হাত খসখস করে উঠল। সেটা টেনে বার করতেই দেখলাম একটা ভাঁজ করা সরকারি দলিল। তাতে বড় বড় করে লেখা, আমি শ্রী নন্দলাল ঘোষ, পিতা শ্রী হরিদুলাল ঘোষ, আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেকের এক অংশ আমার ছোট পুত্র শ্রীমান অংশুমান ঘোষকে আর এক অংশ আমার ভৃত্য তথা আবার পরম মিত্র হারাধন মান্নাকে দান করলাম। আর আমার বাকি সম্পত্তি এই ঘোষপাড়ার আর্ত পীড়িত হতদরিদ্র মানুষের উন্নতিকল্পে দান করলাম। এটাই আমার শেষ এবং চূড়ান্ত উইল। এটা ছাড়া আমার সম্পত্তির আর কোনো দলিল নেই। আমি বুঝে গেলাম আমার কি করণীয়। ঘরে ঢুকবার পথে দেখলাম হারাধন দাদু তখন ঘুমোচ্ছে। দরজার ঠিক নিচে একটা ওষুধের শিশি বোধহয় বৃষ্টির হাওয়ায় এসে পড়েছে। সেটা হাতে নিয়ে পড়ে দেখতেই আমি শিউরে উঠলাম। এটা তো স্লো পয়জন। এই ওষুধ দীর্ঘদিন ধরে মানুষের রক্তে মিশলে প্যারালাইসিস হয়ে যায়। তার মানে এই মানুষটাকেও মেরে ফেলবার চক্রান্ত হচ্ছে। টাকার জন্য মানুষ কত নিচে নামতে পারে। ভোরের আলো ফুটতেই কাউকে কিচ্ছু না জানিয়ে সোজা চলে গেলাম অ্যাডভোকেট কমলেশ গাঙ্গুলির বাড়ি। তারপর ওনাকে সাথে নিয়ে গেলাম থানায়। পুলিশকে সব ঘটনা খুলে বললাম। ওই দুই ভাইয়ের আরও অনেক কীর্তিকলাপ আছে, কিন্তু প্রমাণের অভাবে আমরা কিছু করতে পারছিলাম না। আপনি এই ওষুধটা নিয়ে এসে ভালো করেছেন। এবার যা করার পুলিশই করবে। বলুন, আপনি নির্ভয়ে বলুন, যা জানেন সব খুলে বলুন। আপনি সত্যি বললে আপনার মনিবের হত্যাকারীরা শাস্তি পাবে। আমি আর কেন মিথ্যে বলবো বাবু? আমি আর মরণের ভয় পাই না। সেদিন রাতে ওরা দুই ভাই মিলে কর্তাবাবুরে গলা টিপে মেরেছে আমার চোখের সামনে। ওদের ওদের শাস্তি দেন, ওদের শাস্তি দেন বাবু, ওদের কঠোর শাস্তি দেন। আর ওনার ছোট ছেলে প্রত্যুষ ঘোষ? না না, ছোট বাবুর কোনো দোষ নেই। সে মাটির মানুষ। একমাত্র ওই একটা ছেলেই বাবাকে বড় ভালোবাসতো। রমেশ, আই অ্যাম সো সরি। আমি জানি তোর খারাপ লাগছে। না না, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। কি বলবো বল, বাবা হয়, ওপর দিকে থুতু ফেললে তার নিজের গায়েই এসে পড়ে। কিন্তু যে অন্যায় এরা করেছে তার শাস্তি তো পেতেই হবে। তাহলে আমিও চলি, অফিসে দেখা হচ্ছে। হ্যাঁ, আমি আজ আর যাব না, কাল থেকে যাব। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। বাড়িটার দিকে তাকিয়ে দেখলাম রেলিংয়ের ধারে একজন বৃদ্ধ আমাকে বিদায় জানাচ্ছে।